এখন তো অনেকেই হয় দেরি করে বিয়ে করছে মহিলারা, নয়তো বিয়ে করলেও প্রেগনেন্সি পিছিয়ে দিচ্ছে, অনেকটা সময় পরে তারা বাচ্চা ক্যারি করছে বিকজ কি তাদের ক্যারিয়ারের জন্য। এটা সলিউশন কি, ক্রেডেল কিভাবে হেল্প করে এই জায়গাটায়? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বন্ধাত্ব যে বাড়ছে তার একটা বড় কারণ কিন্তু এটা লেট কনসেপশন, মানে হয় লেট করে অনেকে বিয়ে করছেন বা তারা কেরিয়ার প্ল্যান করছেন তারপরে বাচ্চা কাচ্চা নিতে চাইছেন। এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এমনিতেই আমরা জানি যে বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের ওভারিয়ান রিজার্ভ অর্থাৎ ওভারির যে পোটেনশিয়াল উসাইড তৈরি করা সেটা কমতে শুরু করে। কিন্তু সামাও স্ট্রেসের জন্য হোক, পলিউশনের জন্য হোক, বিশেষত বড় শহরগুলোতে ভারতবর্ষ থেকে আমরা যে ডেটা দেখছি সেখানে দেখছি যে তাদের AMH লেভেল, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, আমি জানি অনেক পেশেন্টই টেস্ট করেন এবং তারপরে দেখেন AMH লেভেল কমে যাচ্ছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি ওভারিয়ান রিজার্ভ কমে যাচ্ছে। সেটা কিন্তু এখন ইভেন 32, 33 বা 30-এর দশকের পরেই আমরা পাচ্ছি। কিন্তু তারা তখনও প্ল্যান করে উঠতে পারেননি, মনস্থির করে উঠতে পারেননি এখনই মা হবেন কি না। এই ধরনের পেশেন্টদের জন্য আমরা বলি একটা কনসেপ্ট আছে সোশ্যাল এগ ফ্রিজিং, অর্থাৎ যারা মনে করছেন ওভারিয়ান রিজার্ভ যাদের কমে যাচ্ছে কিন্তু এখনই মা হতে চাইছেন না, তারা চাইলে তাদের কাছে দুটো অপশন থাকে, হয় তারা এগ ফ্রিজিং করতে পারেন অথবা এমব্রায়ো ফ্রিজিং করতে পারেন। সোশ্যাল এগ ফ্রিজিং বা এই এগ ফ্রিজিং কিন্তু এই কনসেপ্টটা এখন পপুলার হয়েছে, অর্থাৎ তাদেরকে আমরা ওভুলেশন ইন্ডাকশনের জন্য কিছু ইঞ্জেকশন দিলাম, অনেকগুলো ফলিকেল তৈরি করা হলো, সেই ফলিকেলগুলোকে পাংচার করে ওভাম পিক আপ বলে আমরা উসাইডগুলোকে বাইরে নিয়ে এলাম। উসাইড বাইরে নিয়ে আসার পরে আমরা আমাদের ল্যাবের মধ্যে সেটাকে প্রিজার্ভ করে রাখলাম, এবং সেই প্রিজার্ভ করার কিন্তু কাট অফ লিমিট নেই, পেশেন্ট যতদিন চায় সেটাকে প্রিজার্ভ করতে পারে। আর এগুলো বিরাট এক্সপেন্সিভ মেথড বলবো না, এর কস্ট মোটামুটি 70,000 to 1 লাখ এইরকম রেঞ্জের মধ্যে থাকে এই ওষুধপত্র সব মিলিয়েই। ফলে সেটা অনেকেই কিন্তু সেই অপশানস আজকাল অ্যাভেল করছেন। আর আরেকটা অপশান থাকে যারা বিয়ে হয়ে গেছে, যাদের বিয়ে হয়নি তাদের জন্য এগ ফ্রিজিং করতে পারেন। বিয়ে হয়ে গেছে অথচ এখনই প্ল্যান করছেন না, কিছু ফ্যাক্টর আছে, তারা অনেকে এটাও করতে পারেন যে হাজব্যান্ডের স্পাম নিয়ে, এই উসাইট নিয়ে, যেমন টেস্ট টিউব বেবির মাধ্যমে ভ্রূণ তৈরি করতে, অর্থাৎ এমব্রায়ো তৈরি করা, এবং এমব্রায়ো তৈরি করার পরে এই এমব্রায়োকে ফ্রিজ করে রেখে দেওয়া। আবারও বলছি, এই ফ্রিজ করে রেখে দেওয়াটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যতদিন চায় রেখে দিতে পারেন। তারপরে তখন যারা প্রেগনেন্সি নিতে চাইছেন তখন তারা তাদের ইউট্রাসে এই ভ্রূণটা ট্রান্সফার করতে পারেন। এবং এই ধরনের জিনিসপত্র করতে গেলে যেসব টেকনোলজি লাগে সেগুলো আমরা ব্যবহার করি আমাদের এখানে, এবং এই উসাইড ফ্রিজিং করা বা এমব্রায়ো ফ্রিজ করে রাখা সম্ভব। ডাক্তারবাবু, এই যে বললেন উসাইড ফ্রিজিং, এটা সোশ্যাল একটা কারণ বললেন, এর বাইরে আর কোনো কারণ কি রয়েছে? এবং একই সঙ্গে সিমেন্ট ফ্রিজিং করাও কি যায় পুরুষদের জন্য, সেটা কি সম্ভব? হ্যাঁ, এই উসাইড ফ্রিজিংয়ের ক্ষেত্রে যেমন বললাম যে সোশ্যাল এগ ফ্রিজিং বলে, এছাড়াও উসাইড ফ্রিজিং অ্যাকচুয়ালি চালু হয়েছিল ক্যান্সার সার্ভাইভার্সদের জন্য, মানে যেখানে ইয়াং মেয়েরা যাদের ক্ষেত্রে ক্যান্সার হয়েছে, যে কোনো ক্যান্সার, সেটা গাইনোকোলজিক্যাল ম্যালিগন্যান্সি হতে পারে, ওভারিতে হতে পারে, বা অন্য কোনো, যেমন কোনো ব্লাড ক্যান্সার বা কোনো কিছু হয়েছে, অর্থাৎ যে কোনো ম্যালিগন্যান্সির জন্য যদি কোনো ইয়াং মেয়ের চিকিৎসা চলছে, কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি পেলে তাদের ওভারির ডিম তৈরি করার ক্ষমতা নষ্ট হতে শুরু করে। ফলে ক্যান্সার সার্ভাইভার বা যাদের ক্যান্সারের চিকিৎসা চলছে তাদের ক্ষেত্রে উসাইড ফ্রিজিং করাটা দরকার, এবং তাদের ক্ষেত্রে আমরা উসাইড ওভারিয়ান টিস্যু ক্রায়োপ্রিজার্ভেশন বা উসাইড ফ্রিজিংয়ের জন্য অ্যাডভাইস করা হয়। ফলে এটার আসল ইন্ডিকেশন কিন্তু উসাইড ফ্রিজিংয়ের জন্য এটাই, যে ক্যান্সার সার্ভাইভাল ইয়াং মেয়েদের ক্ষেত্রে যদি কারোর ক্যান্সার ডায়াগনোস হয়েছে, কোথাও কেমোথেরাপি, রেডিওথেরাপি চলবে, তারা তাদের উসাইড ফ্রিজ করে রেখে দিতে পারেন। একই সাথে বলবো যে পুরুষদের জন্য এই কনসেপ্টটা জানাটা দরকার, সিমেন্ট ফ্রিজিংয়ের কনসেপ্ট। ইনফ্যাক্ট আমরা বহু ক্ষেত্রে পেয়েছি যে ইয়াং অ্যাডোলেসেন্ট ছেলে যখন তার সিমেন্ট প্রোডাকশনটা শুরু হয়ে গেছে, সেই সময় তার কোনো ম্যালিগন্যান্সি হয়েছিল, মানে আমরা এরকম পেয়েছি যে বনে হয়েছিল সার্কোমা, তখন সে কেমোথেরাপি পেয়েছে, কিন্তু সেই অ্যাওয়ারনেসটা শেষ হয়েছিল না। পরে যখন সে 10 বছর পরে, 12 বছর পরে বিয়ে হয়েছে, বাবা হতে এসছে, দেখা গেল সিমেন্ট কাউন্ট হয় 0 হয়ে গেছে অথবা খুবই কমে গেছে। তো এই ধরনের ইভেন ইয়াং অ্যাডোলেসেন্ট বা ইয়াং অ্যাডাল্ট মেল যারা ক্যান্সারের জন্য কোনো চিকিৎসা চলবে, যে কোনো ক্যান্সার হতে পারে, সেটা তাদের যে জেনিটাল অর্গানই, অর্থাৎ টেস্টিসে ক্যান্সার হতে হবে তা না, অন্য কোনো জায়গায় যদি ক্যান্সার হয়, রেডিওথেরাপি, কেমোথেরাপি পাচ্ছেন, তারাও সিমেন্ট স্যাম্পল বেশ কিছু ফ্রিজ করে রাখতে হবে। সিমেন্ট স্যাম্পল ফ্রিজ করা আরও সুবিধা, তার কারণ কস্ট তার 2,500 থেকে 3,000 টাকার মতো আসে পার স্যাম্পল। পার স্যাম্পল 2,500 to 3,000 আসে। ফলে পেশেন্ট চাইলে তার যে কটা স্যাম্পল ফ্রিজ করতে চান করে দিতে পারেন, আবার ওটা বছরের পর বছর ফ্রিজ করে রেখে দেওয়া যায়। সো সিমেন্ট ফ্রিজিংয়ের কনসেপ্টও কিন্তু আছে, যেখানে তারা এই ক্যান্সার সার্ভাইভাল তাদের ক্ষেত্রে। আর একটা গ্রুপ আমরা বলি, যদি কারোর এখন সিমেন্ট কাউন্ট কম আছে, এই গ্রুপটা পাই আমরা, আমি তো দেখেছি পেশেন্টদের, ধরুন এখন কারো স্পাম কাউন্ট কমে গেছে
কিন্তু তারা বিভিন্ন কারণে আইভিএফের জন্য এখন রাজি নন। সেটা ফিনান্সিয়াল কারণ হতে পারে, বা তারা চাইছেন আরও একজন ডাক্তারকে দেখাই, আরও কিছুদিন ওষুধ খেয়ে দেখি, এইসব ভাবনা আসে। আমরা দেখেছি মোটামুটি যাদের সিমেন কাউন্ট কমতে শুরু করেছে, মোটামুটি 1/3 পেশেন্টের কোনো না কোনো সময় এটা 0 হয়ে যাবে। সমস্যাটা শুরু হয় 0 হলে, কারণ 0 হলে তখন অনেক ক্ষেত্রেই তার স্পার্ম আর ইউজ করার জায়গা থাকে না, ডোনার স্পার্ম ইউজ করতে হয়, যেটা অনেক পেশেন্টদের পক্ষে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এই ধরনের পেশেন্টদেরও আমরা বলি যাদের স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে অথচ এক্ষুনি তারা রাজি নন আইভিএফের জন্য, হতে পারে বিভিন্ন কারণে, বা কিছুদিন আরও নর্মালভাবে ওষুধ খেয়ে দেখতে চাইছেন, তাদের আমরা বলি 2, 3 বা 4টে স্যাম্পল অন্তত ফ্রিজ করে রেখে দিন। যদি কোনো দিন এরকম হয় যে আপনার 0 হয়ে গেল, এই ফ্রোজেন স্যাম্পেলগুলো কাজে লেগে যাবে। সো এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যেখানে সিমেন ফ্রিজ তারা করে রাখতে পারে। বা আর একটা জিনিস হয় যেটা অনেক ইয়াং অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে হচ্ছে মামস ইনফেকশন, মামস ভাইরাস। মামস ভাইরাস ইনফেকশন হলে এমনিতে কিছু হয় না, সে রিকভার করে যায়, কিন্তু মামস ভাইরাসের জন্য কিন্তু স্পার্ম কাউন্ট ফল করে, এটা অনেকেই অ্যাওয়ার নন। মানে আমি অনেক পেশেন্ট দেখেছি তারা বলেছেন স্যার যখন মামস হয়েছিল আমরা জানতাম না, যেটা হতে পারে একদিন। গ্র্যাজুয়ালি দেখা গেল তার বয়স যখন 30-32-এ পৌঁছচ্ছে স্পার্ম কাউন্ট 0 হয়ে গেছে। সো সেই রকম পেশেন্টও যদি কেউ চায় যে আমি এসে আমার স্পার্ম 2-3টে স্যাম্পল প্রিজার্ভ করে রাখবো, তারাও কিন্তু সিমেন ফ্রিজিং করতে পারে। ক্রেডেল টকে আলোচনা চলছে এবং বিশিষ্ট গোল্ড মেডেলিস্ট চিকিৎসক, বন্ধ্যাত্ব নিরাময়ের ক্ষেত্রে যিনি এই কলকাতা শহরে প্রখ্যাত চিকিৎসক SM রহমান রয়েছেন আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, এবং মানে যারা নতুন বাবা বা মা হচ্ছে তারা কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত, কারণ এখন তো লাইফস্টাইল এক একজনের এক এক রকম। তো এই নতুন বাবা বা মা হওয়ার ক্ষেত্রে অনেক দায়িত্ব, গুরু দায়িত্ব তারা নিতে চলেছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রথম পরামর্শ অবস্থায় স্ট্রেস ফ্রি থাকা, অর্থাৎ লাইট স্টোরিজ পড়া বা লাইট মুভিজ দেখা যেগুলোকে মুড ঠিক রাখে, প্লাস যদি সত্যি সাইকোলজিক্যাল কোনো ইস্যু হয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা হেলদি লাইফস্টাইল, অর্থাৎ দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় ঘুমানো, হেলদি খাবার দাবার খাওয়া, যেগুলো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড সেগুলো অ্যাভয়েড করা, বেশি করে ফ্রেশ ফ্রুটস বা গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ শাকসবজি সেগুলো খাওয়া। সো এই হেলদি লাইফস্টাইল যদি সময় সম্ভব হয় তাহলে অন্তত লাইট এক্সারসাইজেস করা, সেটা মর্নিং ওয়াক হতে পারে বা অন্য কোনো এক্সারসাইজ হতে পারে, দিনের মধ্যে আধ ঘন্টা অন্তত করা। এবং স্ট্রেস, এই এক্সারসাইজ যদি সম্ভব হয়, আর ডায়েটের দিকে নজর দেওয়া, এইগুলো আমরা খুব বেশি গুরুত্ব দিই যারাই বাবা বা মা হতে, বিশেষ করে মা হতে চলেছেন তাদের ক্ষেত্রে। এই দিকগুলোর দিকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে থাকি।